হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো ক্লাস 11 ফিজিক্সের ফার্স্ট ইউনিট ভৌত বিশ্ব ও পরিমাপের আজকে আমি 6th লেকচার নিয়ে এসেছি। তো লাস্ট লেকচারে আমরা কি পড়েছিলাম? আমরা ত্রুটির বিশ্লেষণ ও তার বিস্তার পড়েছিলাম। সেখানে সমস্ত কনসেপ্টগুলো আমরা আলোচনা করেছি এবং একটা দুটো উদাহরণও দেখেছিলাম। আজকে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে দেখব তোমাদের বোর্ডের বা নিটের বা জয়েন্টের। তো লাস্ট লেকচারটা যদি তুমি ভালো করে বুঝে থাকো বা ত্রুটির বিশ্লেষণ ব্যাপারে যদি তোমার আইডিয়া থাকে, তবেই তুমি এই লেকচারটা খুব এনজয় করবে, কারণ এখানের নিউমেরিক্যালসগুলো বা অঙ্কগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তো অঙ্ক আমি নিচ্ছি পরপর। ফার্স্ট কোশ্চেন নেব বই থেকে, তোমরা পড়বে সবাই, স্ক্রিনে দেখতে পাবে। কোনো একটি ভৌত রাশির মাত্রা হলো m⁴ a, l⁴b, t⁻⁻c। এম, এল ও টি পরিমাপ করার সময়ে ত্রুটির পরিমাপ যথাক্রমে α%, β% ও γ% হলে রাশিটির মান নির্ণয়ে মোট ত্রুটির পরিমাপ হলো। যে চারটে অপশান দেখো, পার্সেন্টেজেই তোমার ত্রুটির পরিমাপটা দিয়েছে। ওকে, তো মনে করো রাশিটা হচ্ছে তোমার এক্স, আর এক্স সমান আমি লিখতে পারি m⁴a, l⁴b আর t⁻⁻c। দেখো m-l-t দিয়ে ওরা যেহেতু বলেছে ডাইমেনশন বা মাত্রা হচ্ছে m⁴a, l⁴b, t⁻⁻c, তাহলে আমি রাশিটাকে হুবহু এভাবে লিখে দিতে পারি, কারণ রাশিটার যদি আমি ডাইমেনশন নিই তাহলে এটাই ml-t-তে হয়ে যাবে। এবার কোশ্চেনে কী দিয়েছে বলছে, পার্সেন্টেজ এরর m এর জন্য, এখানে লিখছে দেখবে m এর জন্য পার্সেন্টেজ এরর, এটা আমার বলা আছে α%। পার্সেন্টেজ এরর এল এর জন্য এটা আমাদের কোশ্চেনে বলা আছে β%। আর পার্সেন্টেজ এরর টি এর জন্য আমাদের বলা আছে γ%। তো আগের দিন আমরা পড়েছি যে m-l-t এরা সবাই দেখো ভালো করে গুণ আকারে আছে, আবার এরা ঘাতযুক্ত রাশি। তাহলে পার্সেন্টেজ এরর এক্সে কত হয়ে যাবে? এক্স রাশিটার জন্য পার্সেন্টেজ এরর কত হয়ে যাবে? তো লাস্ট লেকচারের একেবারে সিম্পল রুল, যে গুণ ভাগের আকারে যদি কোনো দুই বা ততোধিক রাশি যদি থাকে, তাহলে শতকরা ত্রুটি বের করার জন্য তাদের প্রত্যেকটি শতকরা ত্রুটিকে পরপর যোগ করে দিতে হয়। তো আমি কি বলবো যে এম এর শতকরা ত্রুটি α% প্লাস এল এর শতকরা ত্রুটি β% প্লাস টি এর শতকরা ত্রুটি γ%। হবে কি হবে না? এবার তুমি বলবে এম এর উপরে ঘাত আছে এ, তার মানে নিশ্চয়ই এম আছে এ সংখ্যক, তাহলে α%-এর জন্য এ সংখ্যক গুণ করতে হবে, এ ইন্টু আলফা হয়ে গেল। নেক্সট, এল এর উপরে ঘাত আছে বি, তার মানে আমি বলবো এল আছে বি সংখ্যক, তাহলে এল এর যে শতকরা ত্রুটি তার সাথে আমাকে বি গুণ করতে হবে। আর সিমিলারলি টি এর উপরে ঘাত আছে -c, আমরা আগের দিন ডিসকাস করেছি যে -c মানে আমি এখানে শুধু পজিটিভ সিটা নেব, নইলে ত্রুটির বিয়োগ হয়ে যাবে। আমরা জানি ত্রুটি সবসময় যোগ হয়, তাই -c না নিয়ে এখান থেকে আমি বলবো যে সি সংখ্যক টি আছে, তাই সি সংখ্যক টি এর জন্য আমি লিখবো c ইন্টু γ%। তাহলে কত হয়ে যাচ্ছে? পার্সেন্টেজটাকে যদি বাইরে আমি ব্র্যাকেটের বাইরে লিখি, তাহলে দেখো a আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা এত %। তাহলে দেখো এই যে প্রদত্ত রাশিটি, এই রাশিটির পরিমাপের শতকরা ত্রুটি কত? এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা %। কোন অপশানটা ম্যাচ করছে আমাদের? এ আলফা বি বিটা সি গামা, অপশান বি। তাহলে দেখো এই অঙ্কটার উত্তর হয়ে গেল অপশান বি। ভালো করে বুঝবে অঙ্কটা। ওকে, একেবারে সিম্পল অঙ্ক। তুমি ভালো করে থিওরিটা লাস্ট লেকচার থেকে অবশ্যই দেখবে, বা তোমার যদি একটুকুও আইডিয়া থাকে ত্রুটির ব্যাপারে, তাহলে দেখবে তুমি এই অঙ্কগুলো করতে পারছো। নেক্সট অঙ্ক নেব, সবাই কোশ্চেনের দিকে দেখবে। কি বলেছে? ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি যথাক্রমে 2% ও 3%। ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে?
তো কোনো একটি বস্তুর ভরের পরিমাপের ত্রুটি বলেছে 2%, তার মানে আমি বলতে পারি পার্সেন্টেজ এরর ইন এম মানে ভর, এটা বলা আছে তোমার 2%, আর পার্সেন্টেজ এরর দ্রুতি মানে ভি ধরলাম, এটা বলা আছে 3%। তাহলে গতিশক্তি কত হয় কোনো একটি বস্তুর? তাহলে গতিশক্তি আমরা জানি, গতিশক্তি কাইনেটিক এনার্জি কে সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার। হবে কি হবে না? এবার তোমাকে বলেছে গতিশক্তি পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, তাহলে আমি একেবারে লিখব পার্সেন্টেজ এরর ইন কাইনেটিক এনার্জি কত হবে। দেখো এম ভি এরা সব গুণ আকারে আছে, হাফটা একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার জন্য তো আর কোনো ত্রুটি হবে না, তো হাফটাকে নিয়ে আমরা কিছু করব না। এই চলরাশিগুলোর জন্য আমি ত্রুটিগুলোকে বিবেচনা করব। তাহলে আমি কি বলতে পারি যে এটা হবে ভরের শতকরা ত্রুটি প্লাস দ্রুতির শতকরা ত্রুটি। হবে কি হবে না? বলবে হ্যাঁ স্যার একদমই হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি ভরের উপরে ঘাত হচ্ছে 1, তাহলে এটা কোনো অসুবিধা নেই, 1 ইন্টু এটা লেখা যা, এটা লেখা হতো হ্যাঁ। দ্রুতির দেখো ঘাত হচ্ছে 2, তার মানে আমি কি বলতে পারি যেখানে ভি দুখানা আছে, তাহলে দুটো যদি ভি থাকে তাহলে নিশ্চয়ই পার্সেন্টেজ এরর অফ ভি দুটো লিখতে হবে, তা দুটো লেখার থেকে এই ঘাতটাকে আমি ইন্টু করে দিলাম। হবে কি হবে না? তাহলে দেখো আমার গতিশক্তি নির্ণয় ত্রুটি বেরিয়ে যাবে। পার্সেন্টেজ এরর অফ মাস কত আছে, 2%, প্লাস 2 ইন্টু পার্সেন্টেজ এরর ইন ভেলোসিটি, বা তোমার এখানে যে দ্রুতি বলেছে দ্রুতিতে কত আছে, 3%। তো ফাইনালি পার্সেন্টেজটাকে যদি বাইরে রাখি, 2 প্লাস 3 দুগুণে 6, তো হয়ে গেল দেখো 8%। তো কোনো বস্তুর গতিশক্তি পরিমাপের ত্রুটি কত, 8%। কোন অপশানটা ম্যাচ করছে? দেখো অপশান বি, অপশান বি। ভালো করে বুঝবে অঙ্কটা। আমাদের বস্তুর ভরের ত্রুটি বলে দিয়েছিল, দ্রুতিতে পরিমাপের ত্রুটি বলে দিয়েছিল, দিয়ে বলেছে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে। তো গতিশক্তির ফর্মুলাটা তোমার জানা উচিত, এটা না জানলে অঙ্কটা হতো না। যে গতিশক্তি মানে জানি আমরা হাফ এম ভি স্কোয়ার, তো সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ এম আর ভি গুণ আকারে ছিল, তাই গুণ আকারে থাকলে কোনো ভৌত রাশির ত্রুটি কীভাবে বের করতে হয় শতকরার, সেটা তোমরা আগে থেকেই জানো। তো এই হচ্ছে প্রসেস। ওকে, নেক্সট কোশ্চেন নেব, দেখবে বলেছে সরল দোলগতি সম্পন্ন কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য এল ও পর্যায়কাল ক্যাপিটাল টি পরিমাপের ত্রুটি যথাক্রমে 1% ও 2%। এই দোলকটির সাহায্যে অভিকর্ষজ ত্বরণ জি নির্ণয়ে ত্রুটির পরিমাপ কত? প্রদত্ত টি, এল ও জি এর সম্পর্কটি হলো টি সমান 2π√L/G। ওকে, তো আমাকে একটা সমীকরণ দিয়েছে ওরা, সরল দোলকের সাহায্যে পর্যায়কাল বা সরল দোলকের পর্যায়কালের যে সূত্র 2π√L/G দিয়ে বলেছে এই পর্যায়কালের সূত্র থেকে অভিকর্ষজ ত্বরণের ত্রুটি নির্ণয় করো। তো আমার প্রথম কাজ, এই সমীকরণটা থেকে আগে বলো অভিকর্ষজ ত্বরণের সমীকরণটা কি। চলো করা যাক। উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 4π² × L/G। তাহলে দেখো ফাইনালি আমি জি সমান পেয়ে গেলাম, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালাটা পেয়ে গেলাম, 4π² × L/T²। দেখো এই জিটা এখানে চলে গেলো আর টি স্কোয়ারটা নিচে নেমে গেল। এবার ওরা যেটা বলেছে যে পার্সেন্টেজ এরর ইন এল, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্যের পরিমাপের যে ত্রুটি, এটা বলেছে 1%, আর পার্সেন্টেজ এরর ইন টি মানে পর্যায়কালে শতকরা ত্রুটি বলেছে 2%। দিয়ে বলেছে পার্সেন্টেজ এরর ইন জি কত হবে, তাহলে জি এর পরিমাপের ত্রুটি বের করবো আমরা, আবার সেই একই রকম পার্সেন্টেজ এরর ইন জি। দেখতে পাচ্ছি যে সমীকরণে 4π² একটা ধ্রুবক রাশি আর এল আর টি স্কোয়ার ভাগ আকারে আছে, তাহলে আমি বলে দেবো এল আর টি স্কোয়ারের শতকরা ত্রুটির যোগ হয়ে যাবে পরপর। এখানে 4π² জন্য কিছু হবে না, কারণ 4π² কি একটা ধ্রুবক রাশি। তো ধ্রুবক রাশির জন্য আমরা কোনো রকম ত্রুটি লিখবো না, কারণ ধ্রুবক রাশির তো পরিবর্তন বলে কিছু হয় না যে ত্রুটি হবে।
তো এখানে কত লিখবো বলো? তুমি বলবে স্যার পার্সেন্টেজ এরর ইন এল প্লাস পার্সেন্টেজ এরর ইন টি। যতগুলো তোমার চলরাশি দেখতে পাচ্ছ তাদের পরপর শতকরা ত্রুটি যোগ হয়ে যাবে, কিন্তু আমাকে দেখতে হবে তাদের ঘাত কি। এলের উপরে ঘাত হচ্ছে 1, তার মানে একটি এল আছে, তাই একখানাই আমি লিখবো পার্সেন্টেজ এরর অফ এল। কিন্তু দেখো টি আছে দুটি, টি এর উপরে ঘাত 2 না, তাহলে এখানে পার্সেন্টেজ এরর অফ টি যে তুমি লিখেছো এর সাথে আমাকে গুণ করতে হবে 2। তো ফাইনাল আমাদের কত হয়ে যাবে যদি মানগুলো একটু পুট করি? পার্সেন্টেজ এরর অফ এল কত? 1%, পার্সেন্টেজটা বাইরে লিখে দেবো, প্লাস 2 ইন্টু পার্সেন্টেজ এরর ইন টি কত আছে 2 এত পার্সেন্ট। তাহলে দেখো হয়ে গেল 1 + 2 = 4 মানে 5%। তাহলে জি এর বা অভিকর্ষজ ত্বরণের নির্ণয়ে শতকরা ত্রুটি কত হবে? বলছে 5%। ভালো করে দেখবে অঙ্কটা, খুবই ইজি অঙ্ক এগুলো। আমরা ধীরে ধীরে ডিফিকাল্টি বাড়াবো। ওকে, নেক্সট কোশ্চেন পড়ছি, এটা তোমরা নোট করে নেবে। কি বলেছে নেক্সট কোশ্চেন? 25 ± 0.29 ও 18 ± 0.39 বল দুটি একই সঙ্গে একটি কণার উপর ক্রিয়া করে। এদের লব্ধির মান কত হবে যখন, 1 নম্বর কোশ্চেন বলেছে বল দুটি একই দিকে ক্রিয়া করে, এবং 2 নম্বর কোশ্চেন বল দুটি বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে দুটো বল কত কত? ফার্স্ট কেসটা আমি নিচ্ছি বল দুটি যখন একই দিকে ক্রিয়া করে। 1 নম্বর কেস, যখন বলদ্বয় একই দিকে ক্রিয়া করে। তো এই ফার্স্ট কেসটার জন্য যদি আমি একটা ছোট্ট করে ছবি আঁকার চেষ্টা করি, তো মনে করো এটা হচ্ছে তোমার একটা পার্টিকেল বা কণা, এর উপরে যদি একই দিকে ফোর্স ক্রিয়া করে বলছো, তার মানে নিশ্চয়ই এই দিকে ফোর্স F1 লাগলে এই বরাবরই F2 লাগবে, হবে কি হবে না? ভেক্টর আকারে তুমি লিখতে পারো। এবার ভালো করে দেখো F1 আর F2-র মানটুকু তোমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে। F1 ফোর্স কত বলেছে? 25 ± 0.2, 25 ± 0.2 ডাইন। আর F2 আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 18 ± 0.3, 18 ± 0.3 ডাইন। এবার আমাকে বলো একই দিকে যদি ক্রিয়া করে তাহলে লব্ধি কি হয়? তাদের লব্ধির মানটা সিম্পলি যোগ হয়ে যায় না? তো এখানে আমি লিখব যে অতএব লব্ধি F সমান হয়ে যাবে নিশ্চয়ই F1 + F2। আমরা তো জানি যে একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল ভেক্টর সমূহের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের মতো করা যায়। যদি তারা একই দিকে থাকে তাহলে যোগ করে দেবে, যদি বিপরীত দিকে থাকে তাহলে তুমি বড় থেকে ছোটকে বিয়োগ করবে, আর ফাইনাল রেজাল্টটা কোন দিকে হবে? বড় যেদিকে বলটা ক্রিয়া করছিল সেদিক বরাবর। ওকে, এগুলো ভেক্টরের পার্ট, আমরা ওখানে পরে আসবো। এখানে তাহলে কি বলছি? F = F1 + F2। তো আমাকে নিশ্চয়ই লব্ধিটাকে এইগুলোর মতোই লিখতে হবে। এগুলোর মতো মানে কি? এরা দেখো সঠিক মান আর তার সাথে চরম ত্রুটি এই আকারে লেখা আছে, তার মানে দুটো যদি সঠিক মান আর চরম ত্রুটির আকারে লেখা থাকে তাহলে লব্ধিটাকেও আমাকে ওই আকারেই লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে আগের দিন আমরা শিখেছি, দুটো রাশির যোগ করব, তার মানে এদের সঠিক মানগুলোকে আগে যোগ করব। 25 + 18 প্লাস মাইনাস। এবার চরম ত্রুটির ক্ষেত্রে কি হয়? যোগ বিয়োগের ক্ষেত্রে চরম ত্রুটি কি হয়? যোগ হয়ে যায়। যোগ থাক বা বিয়োগ থাক, চরম ত্রুটি সবসময় যোগ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে কত লিখব? 0.2 + 0.3 এত ডাইন। তো ফাইনালি কত হয়ে গেল? 20, 30, 38, 5 43, 43 ± 0.5 ডাইন। এটা ছিল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, ভালো করে দেখবে। 43 ± 0.5 ডাইন। এবার বলছে 2 নম্বর কোশ্চেন, যখন বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে আমি 2 নম্বর নিচ্ছি এবার কোশ্চেন, এটা তোমরা পজ করে নোট করবে। যখন বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে, ঠিক আছে, যদি বিপরীত দিকে ক্রিয়া করে তার মানে ছবি কেমন হবে? F1 যদি এইদিকে হয় তাহলে নিশ্চয়ই F2টা কোন দিকে হবে? কে বলবে স্যার ঠিক তার বিপরীত দিকে হবে। এই বরাবর যদি F1 ক্রিয়া করে তাহলে নিশ্চয়ই
F2টা এই বরাবর ক্রিয়া করেছে, বা তুমি এদিকে F1 ওদিকে F2 করতে পারতে, তোমার ইচ্ছে। তো ফাইনালি এই ক্ষেত্রে লব্ধি কী হবে? বড় থেকে ছোটোটার বিয়োগ। দেখো বড় F1 এর মানটা বেশি 25 আর F2 এর মানটা কম, তাহলে আলটিমেট লব্ধি যেটা হবে সেটা F1 এর দিক বরাবরই হবে, আর লব্ধির মানটা কত হবে? F1 মাইনাস F2। এবার যদি আমি বিয়োগ করি তাহলে তুমি বলবে স্যার F1 আর F2-র প্রকৃত মান বা আমাদের যে সঠিক মান থেকে বিয়োগ করব। সঠিক মান থেকে বিয়োগ মানে 25 থেকে 18 বিয়োগ করব, কিন্তু ত্রুটি এখনও এখানে যোগ হবে। আগেও ত্রুটি দেখো, চরম ত্রুটি 0.2 আর 0.3 যোগ হয়েছিল যোগের ক্ষেত্রে। এবার ভৌত রাশি দুটোর বিয়োগ করছি, তাও ত্রুটি তোমার যোগ হবে। ত্রুটি কোনো মতেই বিয়োগ হয় না, ত্রুটি সব সময় যোগ হয়। তো ফাইনালি কত হয়ে গেল বলো? এটা 25 থেকে 18 বাদ দিলে 7, তাহলে 7 প্লাস মাইনাস 0.59। এটা হচ্ছে তোমার দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার। ভালো করে বুঝবে। আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। ঠিক, ওকে। দেখো একটা এনসিআরটির কোশ্চেন নেব। কোশ্চেনটা JEE মেন 2015-তেও পড়েছিল, একেবারে হুবহু ওই কোশ্চেনটাকেই দিয়ে দিয়েছিল আমাদের। তো এনসিআরটির কোশ্চেন, এটা আবার JEE মেন 2015-তেও পড়েছে, সেম কোশ্চেন। দেখবে সবাই, একটি সরল দোলকের পর্যায়কাল t = 2π√L/g। এল এর পরিমিত মান 20.0 সেমি। এক্ষেত্রে পরিমাপের সঠিকতা 1 mm। একটি হাতঘড়ির সাহায্যে পরিমাপ করলে দোলকের 100টি পূর্ণ দোলনের জন্য প্রয়োজনীয় সময় হয় 90 সেকেন্ড। হাতঘড়িটির ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম। জি এর মান নির্ণয়ের ক্ষেত্রে সঠিকতা কত? এবার দেখো কোশ্চেনটা ভালো করে যদি তুমি পড়ো, অ্যাকচুয়ালি এটা ত্রুটির কোশ্চেন। তো বিভিন্ন রকমভাবে ওরা ত্রুটির কথাগুলো বলেছে। কি দিয়েছে আগে পরপর দেখা যাক। কি বলেছে? সরল দোলকের পর্যায়কাল t = 2π√L/g। এবার ফার্স্ট লাইনটা পড়ছি আমি, দেখবে বলেছে এল এর পরিমিত মান 20.0 সেমি। এক্ষেত্রে পরিমাপের সঠিকতা 1 mm। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই যে এল ওরা পরিমাপ করেছে, মানে কার্যকর দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 20.0 সেমি, আর সঠিকতা 1 mm। এই কথাটার অর্থ হচ্ছে যে ওইটার চরম ত্রুটি হচ্ছে 1 mm। ঠিক, তো এই টার্মগুলো একটু জেনে রাখবে, যে কোনো বস্তুর বা কোনো ভৌত রাশির কোনো যদি তুমি পরিমাপ করো কিছু, তাহলে সেক্ষেত্রে সঠিকতা মানে অ্যাকচুয়ালি তোমার চরম ত্রুটির কথা বলছে। তো আমি কি লিখতে পারি এখানে যে প্রদত্ত L = 20.0 প্লাস মাইনাস 1 mm। এবার যেহেতু 20.0 সেমিতে আছে, আমাকে এখানের যে ত্রুটিটা এটাকেও সেমিতে লিখতে হবে। এটাকে আবার এরকম লিখে দিও না 1 তারপরে আবার সেমি, না, সেমি mm এরকম একসাথে কখনো ম্যাচ করে না। আমাকে সেমির সাথে সেমির আকারেই ত্রুটিকে লিখতে হবে, চরম ত্রুটিকে। আর এখানে যদি আমি mm লিখি তাহলে এখানে mm আকারে লিখতে হবে। ক্লিয়ার? তো এল এর পরিমাপের সঠিকতা বলেছে 1 mm। 1 mm মানে কত সেমি? 0.1 সেমি। এবার দেখো ত্রুটিটা এই এল এর সাথে কত, এইভাবে তোমাকে ইনকর্পোরেট করতে হলো। তাহলে এল এর মান হচ্ছে 20.0 প্লাস মাইনাস 0.1 সেমি। এই লাইনটা ভালো করে বুঝবে একটু, এই লাইনটা একটু ভালো করে বুঝবে। কোনো ভৌত রাশির মনে করো একটা দৈর্ঘ্য পরিমাপ করেছো, এই যেখানে যেটা করলো 20 সেমি লেখা আছে, এবার তার ত্রুটিটাকে mm এ দিয়েছে। এবার তার মানে এই নয় যে সেমির সাথে আমি mm-কে প্লাস মাইনাস দিয়ে লিখে দেবো, একদম না। mm-টাকে আমাকে সেমিতে কনভার্ট করে তার পাশে বসাতে হবে। ঠিক, আচ্ছা। এবার কি বলেছে? এবার ওরা পর্যায়কাল দেখো মেপেছে হাতঘড়ির সাহায্যে, সেটা হচ্ছে 90 সেকেন্ড। তো ঠিক আছে, নেক্সট আমি লিখছি টি সমান ওরা মেপেছে 90 সেকেন্ড। কিন্তু তার সাথে দেখো বলেছে ঘড়িটি ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম। তার মানে কি? ঘড়িটার তোমাকে এবার ত্রুটি বলে দিয়েছে। একটা ঘড়ি ন্যূনতম যতটা সময় দেখাতে পারবে সেটাই হবে তার ত্রুটি।
ঠিক স্কেলের মতো। একটা স্কেলের সব থেকে ছোটো ঘরের যতটা পরিমাপ সেটাই হচ্ছে তোমার স্কেল দ্বারা পরিমাপ করলে ম্যাক্সিমাম ত্রুটির পরিমাণ। একদম তুমি মনে করো 15 সেমি দৈর্ঘ্যের একটা স্কেল নিয়েছো বা 30 সেমি দৈর্ঘ্যের একটা স্কেল নিয়েছো, প্রত্যেকটা ডিভিশন দেখবে 1 সেমির ডিভিশন 10টি করে ভাগ করা থাকে। তার মানে এক একটা ছোটো ডিভিশন কত? বলবে স্যার 1 mm, হবে কি হবে না? বা 0.1 সেমি। তো ওই যে তোমার এক একটা ছোটো ডিভিশন তুমি যদি ত্রুটি করো ঠিক অতটাই বেশি ত্রুটি করতে পারবে, তার বেশি তুমি ত্রুটি করতে পারবে না। তো যতটুকু পরিমাপ মিনিমাম দেখাতে পারবে কোনো ইনস্ট্রুমেন্ট, সেটাই হয়ে যাবে ওই ইনস্ট্রুমেন্টের কি একটা চরম ত্রুটি। তো বলো এই ক্ষেত্রে চরম ত্রুটি কত? 1 সেকেন্ড। তো আমি এখানে লিখে দেবো ±1। অঙ্কটার এইগুলোই ছিল বোঝার পার্ট, যে ওরা যা যা বলে দিয়েছে হাতগণিতের ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম, তার মানে কি তোমাকে এগুলো বুঝতে হবে। তো এতটুকু যদি বুঝে যাও এবার তো অঙ্ক কমপ্লিট। এবার বলেছে অভিকর্ষের ত্বরণ পরিমাপে ত্রুটি কত হবে। তো সিম্পল, চলো বের করা যাক আগের মতো। উভয়পক্ষে বড় করে দিই, আগে জি এর সমীকরণটা তো বের করতে হবে। তো 4π² × L/g। তো ফাইনালি জি সমান কত হয়ে গেল এখান থেকে? 4π² × L/t²। ওকে, তাহলে আমাকে জি এর ত্রুটি যদি বের করতে বলে তাহলে নিশ্চয়ই আমাকে এইভাবেই বের করতে হবে, অর্থাৎ চরম ত্রুটির আকারেই লিখতে হবে। তো কেমনভাবে লিখব? তুমি বলবে যে বাম দিকে যদি আমি জি এর আপেক্ষিক ত্রুটি লিখি তাহলে ডান দিকেও সমস্ত রাশিগুলোর আপেক্ষিক ত্রুটি হবে। এবার 4π² হচ্ছে একটা ধ্রুবক রাশি, এটার কোনো রকম ত্রুটির লেখালেখি হবে না। ধ্রুবক রাশিকে তুমি সাইড করে দাও, তাহলে বাকি যারা পড়ে রয়েছে তুমি বলবে স্যার ΔL/L প্লাস ΔT/T হবে। এবার দেখো ভালো করে, T² আছে মানে টিকে তুমি দুবার লিখতে, তা দুবার লেখার থেকে 2 ইন্টু করে দাও। ঠিক কি ঠিক নয়? তাহলে কত হচ্ছে এটা? এই পরিমাপটাকে বের করে নিই আপেক্ষিক ত্রুটিটা। ΔL এর মান 0.1, ওই দেখো, ডিভাইড বাই L এর মান 20 প্লাস 2 ইন্টু ΔT এর মান 1, আর দেখো টি এর মান হচ্ছে 90। হবে কি হবে না? এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? আমি করব, তোমরাও ক্যালকুলেশন করবে একটু। 0.1 ডিভাইড 20 প্লাস 2 ডিভাইড 90, 0.0272, 0.0272। তো আমাদের দেখো জি এর পরিমাপের আপেক্ষিক ত্রুটি বেরিয়ে গেল। ইনকেস যদি তোমাকে কেউ বলতো যে শতকরা ত্রুটি কত হবে, তাহলে পার্সেন্টেজ এরর ইন জি কত হবে? তুমি বলবে স্যার আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলেই কাজ শেষ। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে কত হবে? 2.72%। তো এই ছিল আমাদের অঙ্ক। ইনকেস যদি তোমাকে শতকরা ত্রুটি বের করতে বলতো, যেটা আমাদের JEE মেন্সে বলেছিল, তাহলে সেখানে অ্যান্সার ওরা 2.72% এবং এটাকে রাউন্ড অফ করে ওরা 3% করেছিল। ঠিক? তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, ভালো করে বুঝবে এবং প্রপারলি নোট করবে। ওকে, নেক্সট কোশ্চেন নেব। পড়ছি, পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসেব করে ভি ও আই এর মান দাঁড়ালো ভি সমান 100 ± 5 ভোল্ট এবং আই সমান 10 ± 0.2 অ্যাম্পিয়ার। এখান থেকে পাওয়া অজানা রোধ আর এর মানে শতকরা ত্রুটির পরিমাপ। তো চলো, আমাকে আর এর মানে শতকরা ত্রুটির পরিমাপ বের করতে বলেছে, 4টে অপশান দিয়ে দিছে। এটা পড়েছিল আমাদের প্রিভিয়াস ইয়ার ক্লাস 11-এর যে পরীক্ষা হতো, তখন বোর্ড থেকেই কোশ্চেন হতো, সেই HS 2014 কোশ্চেন, HS 2014 কোশ্চেন।
ঠিক এইচএস 2014 মানে উচ্চ মাধ্যমিক নয়, তোমাদের ক্লাস 11-এর আগে যে বোর্ডের এক্সাম হতো, বোর্ড থেকে তখন কোশ্চেন হতো। এখন তো তোমাদের স্কুল থেকে করে দিয়েছে, স্কুলের টিচাররাই তোমাদের কোশ্চেন ফ্রেম করবে। ওকে, তো কি দিয়েছে কোশ্চেনে? বিভব প্রভেদ কত মেপেছে? ভি সমান বিভব প্রভেদ ভি সমান কত মেপেছে? 100 প্লাস মাইনাস 5, 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। আর কারেন্ট কত মেপেছে? তড়িৎ প্রবাহ 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার, 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। এবার বলেছে আর পরিমাপে শতকরা ত্রুটি কত? তো বলো, আমরা কি জানি ওহমের সূত্র থেকে, ফ্রম ওহমস ল, কি জানি আমরা? ভি ইকুয়াল টু আইআর হয়। তাহলে এখান থেকে দেখো তো আর এর সমীকরণ পেয়ে গেলাম কিনা। আর ইকুয়াল টু ভি বাই আই। আর তাই যদি ওটা সমীকরণ হয়, তাহলে আমরা কি জানি যে দুটি ভৌত রাশির ভাগ আছে এখানে, তাহলে আমরা আর এর আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো। ঠিক, আমরা কি লিখতে পারি? অতএব ডেল্টা আর বাই আর ইকুয়াল টু এইদিকে ভোল্টেজ আর কারেন্টের আপেক্ষিক ত্রুটির যোগ, তাহলে ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই হবে কি হবে না? মানগুলো পুট করা যাক। ডেল্টা ভি বাই ভি, দেখো ভি এর ক্ষেত্রে চরণ ত্রুটি কত? 5, সঠিক মান 100, প্লাস কারেন্টের ক্ষেত্রে তোমার চরণ ত্রুটি 0.2, সঠিক মান 10। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব রোধের পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত হচ্ছে ওটা, যদি একটু চেক করি। 2 ডিভাইড বাই 100, তাহলে 5 2 7, 7 ডিভাইড বাই 100। দেখো আমাকে চেয়েছে রোধের পরিমাপের শতকরা ত্রুটি কত, তাহলে এটার সাথে আমাকে 100 গুণ করে দিলে কাজ শেষ। তাহলে ফাইনালি বলতে পারি অতএব পার্সেন্টেজ এরর ইন রেজিস্ট্যান্স কত হবে এখান থেকে? ডেল্টা আর বাই আর ইন্টু 100। আপেক্ষিক ত্রুটির সাথে 100 গুণ করে দিলে শতকরা ত্রুটি পাওয়া যায়। তাহলে 7 ডিভাইড বাই 100 ইন্টু 100 করে দিলাম, দেখো হয়ে গেল 7%। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান ডি। তাহলে দেখো আমাদের অপশান ডি কারেক্ট। ভালো করে বুঝবো অঙ্কটা, প্রত্যেকটা অঙ্কতে কী কী দেওয়া আছে, কী চেয়েছে, খুব ভালো করে লক্ষ্য করবে। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কি বলেছে নেক্সট কোশ্চেন? এইচএস 2015, মানে তোমাদের ক্লাস 11-এর প্রিভিয়াস ইয়ার 2015, কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি হবে দিয়ে তোমাদের 4টে অপশান দিয়েছে। ওকে, তো এইচএস 2015 বলেছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%। তাহলে কি আমাকে কোশ্চেন এটা বলা আছে যে পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস, এটা হচ্ছে তোমার 2%। বলছে গোলকের আয়তন পরিমাপের ত্রুটি কত হবে। এবার বলো গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র তোমার জানা উচিত, নইলে অঙ্কটা হবে না। কত হয়? 4/3 পাই আর কিউব। তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, এগুলো তোমার জানা উচিত। তাহলে আমাকে বলো যে পার্সেন্টেজ এরর ইন ভলিউম কত হয়ে যাবে। সে বলবে স্যার এখানে 4/3 আর পাই এরা তো ধ্রুবক রাশি, তাহলে শুধুমাত্র আর এর জন্য পার্সেন্টেজ এরর লিখে দেবো, হবে কি হবে না? কিন্তু এখানে আর এর উপরে ঘাত দেখো তো 3 আসে কি নেই, আর তার মানে আমি বলতে পারি যে 3টি আর আছে। 3টি আর এর জন্য তুমি এই যে পার্সেন্টেজ এরর অফ আর 3বার যোগ করতে, তার জায়গায় আমি 3 ইন্টু লিখে দিলাম। তো ফাইনাল আনসার কত হয়ে গেল? 3 ইন্টু 2%, মানে হয়ে গেল দেখো 6%। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে গোলকের আয়তনের পরিমাপের ত্রুটি হবে 6%। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান বি। দেখো অপশান বি কারেক্ট হয়ে গেল। একেবারে সিম্পল অঙ্ক এগুলো, তোমার ত্রুটির একদম বেসিক আইডিয়া থাকলেও তুমি অঙ্কগুলো করে দিতে পারবে। নেক্সট যাচ্ছি আমি, একটা নিট 2013 অঙ্ক দেখা যাক।
নিট 2013 অঙ্ক। পড়ছি কোশ্চেনটা। একটি পরীক্ষায় 4টি রাশি এ, বি, সি এবং ডি পরিমাপের ত্রুটি যথাক্রমে 1%, 2%, 3% এবং 4%। অন্য একটি রাশি পি ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার ডিভাইড বাই সিডি হলে পি এর ত্রুটি কত হবে? তো দেখো 4টে অপশান দিয়ে দিয়েছে, শতকরার আকারেই দিয়েছে, তার মানে আমাকে পি এর শতকরা ত্রুটি বের করতে হবে। একেবারে সিম্পল অঙ্ক, চলো করা যাক। আগে সমীকরণটা কি দিয়েছে? পি সমান এ কিউব বি স্কোয়ার, সমীকরণ যেটা দিয়েছে আগে লিখে নেবো। পি সমান এ কিউব বি স্কোয়ার ডিভাইড বাই সিডি। আর কোশ্চেনে কী কী বলে দিয়েছে? পার্সেন্টেজ এরর ইন এ, এটা বলেছে 1%। পার্সেন্টেজ এরর ইন বি, এটা বলেছে 2%। পার্সেন্টেজ এরর ইন সি, এটা বলেছে 3%। আর পার্সেন্টেজ এরর ইন ডি, এটা বলেছে দেখো 4%। একবার আমি চেক করে নিই। এ, বি, সি, ডি পরিমাপের ত্রুটি যথাক্রমে 1, 2, 3, 4। ওকে, তো বলো পার্সেন্টেজ এরর ইন পি কী হবে অ্যাজ পার কোশ্চেন, মানে ওরা চেয়েছে কোশ্চেনে পার্সেন্টেজ এরর ইন পি। তো এখানে কী দেখতে পাচ্ছি? এ, বি, সি, ডি এরা তো সব ভাগ গুণ আকারে আছে, তো গুণ ভাগের আকারে থাকলে পার্সেন্টেজ এরর তো পরপর যোগ করে দিতে হয় সবার। তো এখানে আমি কি লিখবো যে পার্সেন্টেজ এরর ইন এ প্লাস পার্সেন্টেজ এরর ইন বি প্লাস পার্সেন্টেজ এরর ইন সি প্লাস পার্সেন্টেজ এরর ইন ডি। হবে কি হবে না? বলবে হ্যাঁ স্যার হবে। কিন্তু যদি আমি সমীকরণের দিকে তাকাই তাহলে দেখছি এর ঘাত হচ্ছে 3, তার মানে এখানে 3 ইন্টু পার্সেন্টেজ এরর অফ এ করতে হবে। বি এর ঘাত হচ্ছে 2, তার মানে এখানে 2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ বি করতে হবে। সি আর ডি এর ঘাত 1, 1, তাহলে এখানে আর কিছু লেখার দরকার নেই, একটা করেই লেখা আছে। তো ফাইনালি কত হবে? 3 ইন্টু পার্সেন্টেজ এরর অফ এ কত? 1 প্লাস 2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ বি কত? 2 প্লাস পার্সেন্টেজ এরর অফ সি 3 প্লাস পার্সেন্টেজ এরর ইন ডি 4। তাহলে ওভারঅল এটাকে আমি বাইরে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলাম। কত হচ্ছে এটা? 3 প্লাস 4 প্লাস 3 প্লাস 4%। ফাইনাল অ্যান্সার 4 3 7, 7 3 10, 10 4 14%। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে গেলো 14% হবে ত্রুটি যখন তুমি পি পরিমাপ করবে। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান সি। দেখো সিম্পল অঙ্ক, একদম নিটে পড়েছে। আর এই ধরনেরই কোশ্চেন পড়ে ম্যাক্সিমাম টাইম দেখা গেছে। একটু ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন তুমি JEE মেন অ্যাডভান্সে দেখতে পাবে, কিন্তু নিটে তুমি একদম সিম্পল ধরনেরই কোশ্চেন পাবে। ওকে, তো আমি যাব নেক্সট কোশ্চেনে, এটা তোমরা পজ করে নোট করবে। এই ধরনের অঙ্ক আরও একটা দুটো করা যাক। নিট 2019, চলো দেখা যাক কোশ্চেন। In an experiment, the percentage error occurred in the measurement of physical quantities A, B, C and D are 1%, 2%, 3% and 4% respectively. Then the maximum percentage of error in the measurement X, where X equal to A square B to the power half divided by C to the power 1/3 D cube will be. তো দেখো আগের মতনই কোশ্চেন, এবারে কিন্তু এক্সপ্রেশনটা একটু আলাদা। কি বলেছে? x equal to a square d to the power half divided by c to the power 1/3 c to the power 1/3 into আচ্ছা b ছিল এটা into b d to the power 3 বা d কিউব। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। পাশে আমাকে এ বি সি ডি এই 4টে ভৌত রাশির ত্রুটি বলে দিয়েছে, পার্সেন্টেজ এরর বলে দিয়েছে। তো একবার লিখে নিই, পরীক্ষায় তুমি একটু ফাস্ট করবে, এত লেখালেখির তো টাইম থাকে না। তো পার্সেন্টেজ এরর ইন এ কত বলা আছে? বলা আছে 1%। পার্সেন্টেজ এরর ইন বি এটা কত বলা আছে? 2%। পার্সেন্টেজ এরর ইন সি এটা বলা আছে 3%। পার্সেন্টেজ এরর ইন ডি
এটা বলা আছে 4%, 1 2 3 4। তো বলো পার্সেন্টেজ এরর ইন এক্স কত হয়ে যাবে? এ বি সি ডি সবাই তো দেখতে পাচ্ছ গুণ ভাগ আকারে আছে, তাহলে পরপর তাদের প্রত্যেকের পার্সেন্টেজ এরর কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তারপর ঘাতগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। তো আগে লিখে নাও পার্সেন্টেজ এরর ইন এ প্লাস পার্সেন্টেজ এরর ইন বি প্লাস পার্সেন্টেজ এরর ইন সি প্লাস পার্সেন্টেজ এরর ইন ডি। এবার এর উপরে ঘাত আছে 2, তাহলে 2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ এ হয়ে যাবে। বি এর উপরে ঘাত আছে হাফ, তাহলে হয়ে যাবে হাফ ইন্টু বি এর পার্সেন্টেজ এরর। সি এর উপরে আছে 1/3, তাহলে হয়ে যাবে 1/3 ইন্টু সি এর পার্সেন্টেজ এরর। আর লাস্ট ডি এর উপরে 3 আছে ঘাত, তাহলে 3 ইন্টু ডি এর পার্সেন্টেজ এরর। যদি আমি বলি একটু মানগুলো বসায় পর, তাহলে 2 ইন্টু 1 করবো প্রথমে, 2 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ বি কত 2 প্লাস 1/3 ইন্টু পার্সেন্টেজ এরর অফ সি কত 3 প্লাস 3 ইন্টু পার্সেন্টেজ এরর অফ ডি কত 4। পুরো পার্সেন্টেজ চিহ্নটাকে আমি বাইরে বের করে দিলাম। তো ফাইনালি কত হচ্ছে এটা 2, এটাকে 2 2 কেটে গেল, তাহলে 1 পড়ে রইল, প্লাস এখানে 3 3ও কেটে গেল, 1 পড়ে রইল, আর 3 4 12। কত হয়ে যাচ্ছে ফাইনাল অ্যান্সার? 12 1 13 14 দিয়ে 16%। সিম্পল ক্যালকুলেশন করবে, এটা এমন কিছু নয়। তো কোন অপশানটা ম্যাচ করছে আমাদের? অপশান বি। দেখো অপশান বি আমাদের কারেক্ট হয়ে গেল। একেবারে সিম্পল কোশ্চেন, এই ধরনের কোশ্চেন প্রায় দেখা যায়। তুমি প্রপার কনসেপ্টের সাহায্যে এগুলোকে কমপ্লিট করবে। কি বলেছে নেক্সট কোশ্চেন? পড়ছি, সবাই দেখবে। 200 ohm resistors having tolerance 3% and 4% are connected in series. The effective tolerance of the series combination in percentage rounded up to 1 decimal place is. তো এখানে দেখো ত্রুটির আবার একটা নতুন নাম চলে এলো, টলারেন্স। টলারেন্স মানেও ত্রুটিকে বোঝায়। তো দুটো রোধক আছে যাদের রোধ বলা আছে 100 ওহম, আর দুটো রোধককে সিরিজে তোমার যোগ করা আছে। আশা করছি তোমরা 9 10-এ পড়েছো যে 2 বা ততোধিক রোধককে যদি আমি শ্রেণীতে যোগ করে দিই তাহলে তাদের তুল্য রোধ কত হয়, বা আর যদি সমান্তরালে যোগ করে দিই তাহলে তাদের তুল্য রোধ কত হয়, এগুলো তোমরা জানো বেসিক। তো এখানে একদম সিম্পল দিচ্ছে, দেখো দুটো রোধক মনে করে, চলো নাম দিচ্ছি আমি R1, এটা হচ্ছে 100 ওহম, আর এর সাথে টলারেন্স বলা আছে, তাহলে যেহেতু টলারেন্সটা হচ্ছে তোমার ত্রুটি, তাহলে আমি লিখবো ±3%। R2 আরেকটা রোধক, যার রোধের মান এটাও বলা আছে 100, কিন্তু টলারেন্স বা ত্রুটিটা বলা আছে 4%। এবার বলেছে এদের দুজনকে যদি শ্রেণীতে যোগ করে দিই, তো ওরা চেয়েছে যে এফেক্টিভ টলারেন্স কত হবে, অর্থাৎ নেট বা শ্রেণীতে যোগ করার পর ত্রুটি কত হবে। তো শ্রেণীতে যোগ করে দেওয়ার পর সেখানে তুল্য ত্রুটি কত হবে সেটাই আমাকে বের করতে বলেছে। তো চলো করা যাক। হ্যাঁ বলো, শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট কত হবে? তুমি বলবে স্যার শ্রেণীতে তো দুজন যোগ হয়ে যায়, হয় কি হয় না? সবাই জানে। এবার দুটো রাশির যোগ করেছো, তাহলে এই রাশিটার জন্য আমি কি শতকরা ত্রুটি পরপর যোগ করে দেবো? একদম না। আগের দিনের লেকচার ভালো করে দেখবে যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে তোমার ত্রুটি যোগ হয়ে যায় যদি ত্রুটিগুলো তোমার চরম ত্রুটির আকারে থাকে, কিন্তু এক্ষেত্রে তো চরম ত্রুটির আকারে নেই। দেখো দুটো শতকরা ত্রুটির আকারে আছে, আর শতকরা ত্রুটির আকারে থাকলে কিভাবে আমাকে ওটা হ্যান্ডেল করতে হয় সেটাও আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আগের দিনের একটা উদাহরণ নিয়ে। তো চলো করা যাক। বলো, প্রথম কথা হচ্ছে আমি যদি ডাইরেক্ট লিখতে চাই যে শতকরা ত্রুটিটা কত, তাহলে ফর্মুলা ইউজ করব, পার্সেন্টেজ এরর ইন আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 100 ইন্টু 3, আগের দিনের ফর্মুলা আমি ইউজ করছি ডাইরেক্ট, প্লাস 100 ইন্টু 4 হোল ডিভাইড বাই R1 আর R2কে যোগ করতে বলেছে, তাই তাদের সঠিক মানের যোগ এত %। এই হচ্ছে তোমার ফর্মুলা। আগের দিনের লেকচারটা ভালো করে দেখবে,
আমি এটা ভালো করে বুঝিয়েছিলাম। ওকে, তো কত হয়ে গেল এটা? 100 × 3 মানে 300 প্লাস 400 ডিভাইড বাই 200%। 700/200 কেটে গেল, তাহলে হয়ে গেল 7/2%। তো ফাইনালি 3.5%। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওরা বলেছিল 1 দশমিক স্থান পর্যন্ত রাউন্ড অফ করো, 1 দশমিক স্থান পর্যন্তই আমাদের বেরিয়ে গেছে। তো এই ক্ষেত্রে নির্ণয় অ্যান্সার কত? এদের তুল্য রোধের শতকরা ত্রুটি হচ্ছে 3.5%। ভালো করে নোট করবে অঙ্কটা আর বুঝবে। চলো কিছু JEE মেন্স থেকে কোশ্চেন নেওয়া যাক। JEE মেন 2020 পড়ছি। A physical quantity Z depends on 4 observables A, B, C and D as Z equal to a square b to the power 2/3 divided by root C into D cube. The percentage of error in the measurement of A, B, C and D are 2%, 1.5%, 4% and 2.5% respectively. The percentage error in Z is. তো দেখো এই ধরনের অঙ্ক আমরা একটু আগে করলাম দুটো। তো JEE মেনের 2020 অঙ্কটা দেখা যাক। JEE মেন 2020 সিম্পল অঙ্ক। আগে আমি ফর্মুলাটা লিখি যে জেড সমান কি বলেছে। জেড সমান বলেছে a স্কোয়ার b টু দি পাওয়ার 2/3, a স্কোয়ার b টু দি পাওয়ার 2/3 ডিভাইড বাই রুট সি ডি কিউব। এবং আমাকে কোশ্চেনে দেখো পার্সেন্টেজ এরর ইন এ বলে দিয়েছে কত। ওরা বলেছে 2, বিতে বলেছে 1.5, 2, 1.5, 4, 2.5। চলো করা যাক। এটা হচ্ছে 2%, এটা 1.5%, 4 আর 2.5, তাহলে 4%, আর এটা লিখে নিই 2.5%। ওকে, নেক্সট বলেছে পার্সেন্টেজ এরর ইন বি, এটা বলেছে 1.5%, পার্সেন্টেজ এরর ইন সি 4%, আর লাস্টেরটা বলেছে পার্সেন্টেজ এরর ইন ডি 2.5%। ডাটাগুলো ভালো করে লিখবে, নাহলে অঙ্ক ভুল হওয়ার চান্স থাকে। তো ফাইনালি বলো পার্সেন্টেজ এরর ইন জেড কত হবে, এটাই আমাদের চেয়েছে। তো এ বি সি ডি তো দেখতেই পাচ্ছি ভাগ গুণের আকারে আছে, তাহলে ওদের পরপর যোগ হয়ে যাবে। পার্সেন্টেজ এরর ইন এ প্লাস পার্সেন্টেজ এরর ইন বি প্লাস পার্সেন্টেজ এরর ইন সি প্লাস পার্সেন্টেজ এরর ইন ডি। তারপর তুমি কি বলবে যে স্যার ওদের ঘাতগুলোকে গুণ করুন। এর ঘাত হচ্ছে 2, তাহলে এখানে হয়ে যাবে 2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ এ। বি এর ঘাত 2/3, তাহলে এখানে হয়ে যাবে 2/3 ইন্টু পার্সেন্টেজ এরর অফ বি। নেক্সট সি এর ঘাত রুট মানে 1/2, তার মানে 1/2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ সি। আর ডি এর ঘাত দেখো 3, তাহলে 3 ইন্টু এটা হয়ে যাবে। এবার চলো মানগুলো বসাই। 2 ইন্টু 2 প্লাস 2/3 ইন্টু 1.5 প্লাস 1/2 ইন্টু পার্সেন্টেজ এরর অফ সি কত 4 প্লাস 3 ইন্টু পার্সেন্টেজ এরর অফ ডি কত 2.5। পার্সেন্টেজটা আমি একদম বাইরে লাস্টে লিখে দিলাম। তো এবার বেসিক ক্যালকুলেশন সিম্পল হয়ে যাবে এখনই। 2 দিয়ে 4, 2 আর 1.5 গুণ করলে 3, 3 3 কেটে গেল, তাহলে হয়ে গেল 1। এটা 2 দিয়ে 4, আর 2.5কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5, 7.5, 7.5। দেখে নেবে ক্যালকুলেশন একবার সবাই। ওকে, এত পার্সেন্ট কত হচ্ছে ফাইনালি 7 2 9.5, 10.5, 14.5। তাহলে জেডের পরিমাপের ত্রুটি কত 14.5%। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান ডি। দেখো অপশান ডি কারেক্ট হয়ে গেল। একেবারে সিম্পল কোশ্চেন, ঠান্ডা মাথায় ভালো করে ক্যালকুলেশনটুকু করবে খালি। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, এটা পজ করে নোট করবে। ওকে, দেখা যাক নেক্সট কোশ্চেন।
JEE মেন 2019। তো JEE মেন 2019 অঙ্কটা খুব ভালো করে দেখবে, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। The diameter and height of a cylinder are measured by a meter scale to be 12.6 plus minus 0.1 semi and 34.2 plus minus 0.1 semi respectively. What will be the value of its volume in appropriate significant figures? তো চারটে অপশানের দিকে তাকাও, চারটে অপশানেই দেখো ত্রুটিগুলিকে তোমার চরম ত্রুটির আকারে প্রকাশ করেছে। এটাই ইম্পর্টেন্ট, তুমি অঙ্ক পড়েই সঙ্গে সঙ্গে অঙ্ক করতে শুরু করে দিও না, আগে অপশান দেখবে। অপশানে ওরা শতকরা ত্রুটির আকারে চেয়েছে না চরম ত্রুটির আকারে চেয়েছে, কি চেয়েছে ওইটার দিকে ধ্যান দেবে আগে, ঠিক আছে? তো যা যা বলেছে, সিলিন্ডার মানে কি, একটা তোমার চোঙ, একটা সিলিন্ডারের কথা যদি আমি বলি সিম্পল, দেখো এদিকে, হ্যাঁ এই সিলিন্ডারটার দেখো ওরা বলেছে ব্যাস, ডায়ামিটার বলেছে না কোশ্চেনে, দ্য ডায়ামিটার অ্যান্ড হাইট অফ এ সিলিন্ডার আর মেজার্ড। হ্যাঁ, তো ডায়ামিটার বলে দিয়েছে ওরা, এই যে ডি, চলো নাম দিচ্ছি ডি, আর হাইটটা মনে করো আমি নাম দিলাম এইচ। কত বলেছে ডি অ্যাজ পার কোশ্চেন? ডায়ামিটার বলেছে 12.6 প্লাস মাইনাস 0.1 সেমি, ওকে। আর হাইট বলে দিয়েছে দেখো কোশ্চেনে 34.2 প্লাস মাইনাস 0.1 সেমি, 34.2 প্লাস মাইনাস 0.1 সেমি। তাহলে আমি এই দুটো ডাটার দিকে তাকে কি বুঝলাম, যে দুটো ডাটাতে ত্রুটিটা চরম ত্রুটির আকারে দেওয়া আছে, আর আমাকে ফাইনাল যে ভলিউম বের করব সেই ভলিউমেও আমার যেন ত্রুটিটা কিছু থাকে, চরম ত্রুটির আকারে থাকে। তো বলো একটা সিলিন্ডারের ভলিউমের সূত্র কি? তুমি বলবে স্যার ভলিউমের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, যেখানে আর হচ্ছে তোমার সিলিন্ডারের রেডিয়াস। এবার ডি বলেছে, তার মানে আর এর মান হচ্ছে d/2। ভালো করে বুঝো, ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কিন্তু বলতে পারি না যে আর মানে d/2। তো চলো মান বসাই, পাই ইন্টু d/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। তো ফাইনাল আমাদের সমীকরণ কি দাঁড়িয়ে গেল? π/4 ডি স্কোয়ার এইচ। দেখো বুঝতে পারলে কিনা? আমাদের যেহেতু ব্যাস বলা ছিল তাই ব্যাসের আকারে ফর্মুলাটাকে আনতে হলো, ঠিক? ওকে, এবার দেখতে পাচ্ছি এখানে ব্যাস আর উচ্চতা তোমার কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে কি আমি আয়তনের আগে আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো? বলবে হ্যাঁ একদম। বলো কি লিখবো? ডেল্টা v/v আপেক্ষিক ত্রুটি বের করছি ইকুয়াল টু π/4 একটা ধ্রুবক রাশি, এর জন্য কোনো আপেক্ষিক ত্রুটি বা কোনো ত্রুটির কথাই বলবো না। চলো ডি এর জন্য লিখবো, তাহলে তুমি লিখবে ডেল্টা d/d প্লাস ডেল্টা h/h। এবার দেখো ডি এর উপরে ঘাত হচ্ছে 2, তাহলে আমি এটা 2 বার লিখবো বা 2 ইন্টু করে দেবো। আমাকে ডেল্টা ভি বের করতে হবে, চলো পরপর করা যাক। আগে এটার মান কত হচ্ছে বলো? 2 ইন্টু ডেল্টা d/d, ভালো করে দেখো ডেল্টা ডি এর মান 0.1, ডি কত? 12.6 প্লাস ডেল্টা এইচ এর মানও দেখো 0.1, এইচ কত? 34.2। কত হচ্ছে মানটা? এটা করবো ক্যালকুলেটার আমি। .2 ডিভাইড 12.6 প্লাস 0.1 ডিভাইড 34.2, তো এটা এসে গেল 0.01879। চলো একটু বড় করে লিখি, 0.01879, ওকে। এবার আমাকে ডেল্টা ভি বের করতে হবে, তার মানে কি ডেল্টা v/v এর মান তো এটা, দেখো ভালো করে। পরের লাইনটাও যদি আমি তোমার জন্য একটু লিখে দিই, দেখো ডেল্টা v/v এর মান এটা। তাহলে ডেল্টা ভি এর মান কত? এই ভিটা কোনো গুণ করতে হবে না। এবার ভি মানে কি? ভি মানে আয়তন, আয়তন তোমাকে বের করতে হবে। তো আগে চলো ভি বের করে নিই। এখান থেকে ভি এর মানটা বেরোবে, তবে না তুমি এই মানটার সাথে গুণ করবে। তো আয়তনটা আমি সাইডে বের করছি, বলো কত হবে? π/4 ইন্টু ডি স্কোয়ার, ডি স্কোয়ার করলে কত হবে? সঠিক মানগুলোকে নিয়ে করবো, 12.6 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত? 34.2।
এই জন্য বলছি আগের লেকচারটা তোমার খুব ভালো করে দেখতে হবে, নইলে কিন্তু এখানে অনেক তোমার অসুবিধা হতে পারে। যে এটা হচ্ছে ভি এর সঠিক মান কত, ভি এর যেটা সমীকরণ লিখেছিলে তুমি সেটাই হচ্ছে সঠিক মান। ডি আর এইচ এর সঠিক মানগুলোকে নিয়ে তুমি যে মানটা পাবে ভি এর, সেটা হবে ভি এর সঠিক মান। ওকে, কত হচ্ছে একটু করা যাক। যদি একটু চেক করি আমি এটাকে, π/4 ইন্টু 12.6 স্কোয়ার ইন্টু 34.2। তো দেখো আমার এসেছে 4264.39। 4264.39। এবার শুনবে ভালো করে। এখানে আয়তন তুমি এই এতগুলো রাশিকে গুণটুন করে পেয়েছো না? আর গুণের ক্ষেত্রে ফলাফলকে কি করতে হয়? ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাউন্ড অফ করতে হয়। তাহলে এখানে বলো তো 34.2, 12.6 এই দুজনেরই দেখতে পাচ্ছি ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 3, এরও 3। তাহলে আমাকে কি ফলাফলটাকে 3টি সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড অফ করতে হবে? বলবে হ্যাঁ স্যার। এটা ভালো করে বুঝবে একটু। 3টি সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড অফ করার অর্থ হচ্ছে এত দূর তো নিয়ে নেব, বাদ দেবো 4কে। 4 হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে আগের সংখ্যার কিচ্ছু হবে না। তো ফাইনালি কত অ্যান্সার হয়ে যাবে? এটা 426 ভুল হয়ে যাবে। 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যায় তুমি রাউন্ড অফ করছো ঠিকই, পুরো সংখ্যাটাকে আবার চেঞ্জ করে দিও না। পুরো সংখ্যাটা দেখো 4264.39। তার মানে তুমি 426 কী করে লিখছো? 4226 যে লিখেছো তুমি 426, এই 4টাকে বাদ দিচ্ছি ঠিকই, 3টে তাৎপর্যপূর্ণ সংখ্যাতে রাউন্ড অফও করবো, কিন্তু ফাইনালি এখানে একটা 0 দিতে হবে কি হবে না? না হলে ওই ভ্যালুটার আর কোনো অস্তিত্ব থাকবে? তুমি একটু নিজেই বুঝে দেখো। 4264 আলটিমেটলি কত লিখতে তুমি? 426। এটা তো ভুল হয়ে গেল। এইটা হচ্ছে একটা বিশেষ ধরনের রাউন্ড অফ। বিশেষ ধরন বলাও ভুল, একদম সিম্পল কমন সেন্সের রাউন্ড অফ। আমি যদি 4কে বাদ দিচ্ছি, 4 যদি 5-এর থেকে ছোট হয়, তার আগের জনকে কিছু করতে হয় না, ইটস ফাইন। তাহলে 4-এর জায়গায় কিছু তো লিখতে হবে, তবে না পুরো রাশিটা রাউন্ড অফ হবে। নাহলে রাউন্ড অফ কোথায় হলো? তুমি তো কমিয়ে উড়িয়ে দিলে তাকে। 4264কে কমিয়ে তুমি 426 করে দিলে। দেখো তুমি যদি এরকম লিখতে 426 হয়ে যেত তো। কোথায় 4264 আর কোথায় 426? তাহলে রাউন্ড অফ করবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে করবে, উল্টো পাল্টা করে দেবে না। মনে করো এটা 4 নহে, যদি এটা তোমার মনে করো 7 হতো, 5-এর থেকে বড়, তাহলে 5-এর থেকে বড় হলে তার আগের জনকে 1 বাড়াতে হতো, তখন তুমি লিখতে 4270। 4270। দেখো এখনও 3টে তাৎপর্যপূর্ণ সংখ্যা এখানে আছে, লাস্টের দিকে থাকা শূন্য তাৎপর্যপূর্ণ হয় না, যেহেতু ও দশমিকের পরে নেই। ওকে, তো এইটা ছিল আমাদের অঙ্কের মেন পার্ট, যে ভলিউম তুমি যে বের করছো এইটুকুটা, এই ভলিউম বের করতে গিয়ে তুমি উল্টোপাল্টা কিছু করছো কি করছো না, ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। আমি যদি বলি মেন পার্ট কোনটা, এই পার্টটা, যেটা বলি মেন্স কোশ্চেন এটা। ওকে, এবার তো অঙ্ক হয়ে গেল প্রায় আমাদের। তাহলে বলো ডেল্টা ভি এর মান কত হবে? ডেল্টা ভি ওর সাথে গুণ করবো 0.01879 ইন্টু 4260। যদি এটা গুণ করে দিই কত হচ্ছে একটু ক্যালকুলেটারে? 4260 ইন্টু 0.01879। তো দেখো 80.05 আসছে, 045 আসছে। তো আমি চলো 80 লিখে দিলাম। 80। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? এতটুকু বোঝা তোমার উচিত। তো ফাইনালি কী অ্যান্সার হবে? আয়তনকে কীভাবে লিখবো? তুই বলবে স্যার আয়তনকে আপনি লিখবেন আয়তনের মান, মানে সঠিক মান 4260 প্লাস মাইনাস তার চরম ত্রুটি, এখনই বের করলাম 80 সেমি কিউব। কোন অ্যান্সারটা মিলছে আমাদের? কোন অপশানটা? অপশান সি। খুব ভালো করে এই অঙ্কটা রিপিট করে দেখবে, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে।
JEE মেন 2018 কোশ্চেন করবো এবার, এটা মুছে দিলাম। JEE মেন 2018। কি বলেছে? The density of a material in the shape of a cube is determined by measuring three sides of the cube and its mass. If the relative errors in measuring the mass and length are respectively 1.5% and 1%, the maximum error in determining the density is। তো চলো কোশ্চেন পড়ে আমরা কি বুঝলাম, যে আমার কাছে একটা ঘনক আছে, আচ্ছা ঘনক আছে, এই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি মনে হয় বলেছে ওরা। দেখো, ইফ দ্য রিলেটিভ এরর ইন মেজারিং দ্য মাস অ্যান্ড লেন্থ আর রেসপেক্টিভলি, হ্যাঁ দেওয়া আছে কি ঘনকের ভর পরিমাপের ত্রুটি বলা আছে আর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি বলা আছে। তাহলে ভরের পরিমাপের ত্রুটি কত বলা আছে? পার্সেন্টেজ এরর ইন মাস, দেখো অ্যাজ পার কোশ্চেন 1.5% বলা আছে। আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে পার্সেন্টেজ এরর ইন এল কত বলা আছে? 1%। দেখো এটুকু বলা আছে কি বলা নেই? বলবে অ্যান্সার বলা আছে। তাহলে বলছে ঘনত্ব কত হবে। এবার ঘনত্ব মানে আমরা কি জানি, চলো লেখা যাক আবার। ঘনত্ব ডি সমান m/v, কোনো বস্তুর ঘনত্ব ভর আপন কি হবে ভলিউম। তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ করে দিলে ঘনত্ব পেয়ে যাব। এবার ভি মানে কি? একটা ঘনকের আয়তনের সূত্র এল কিউব, তার বাহুগুলোর দৈর্ঘ্যকে 3 বার গুণ করে দিলে আমি ঘনকের আয়তন পেয়ে যাই। ওকে, তো ঘনত্ব যদি এটা হয় তাহলে ঘনত্বের আমাকে যদি বলে যে শতকরা ত্রুটি বের করো, তাহলে কি শতকরা ত্রুটি পরপর এটা যোগ করে দেবে? বলবে হ্যাঁ স্যার, একদম সিম্পল। তো বলো কত হবে? পার্সেন্টেজ এরর ইন ডেন্সিটি। তুমি বলবে স্যার পার্সেন্টেজ এরর ইন মাস প্লাস পার্সেন্টেজ এরর ইন লেন্থ হবে। এটা দেখো মাস আর লেন্থ ভাগ আকারে আছে, কিন্তু মাসের উপরে ঘাত 1, তাই এখানে আর 1 ইন্টু লিখলাম না। এলের উপরে ঘাত 3, তাহলে আমাকে এখানে 3 ইন্টু লিখতে হবে। ফাইনাল অ্যান্সার কত হয়ে যাবে? 1.5 প্লাস 3 ইন্টু 1 এত পার্সেন্ট। দেখো মানগুলো বসালাম, তো 3, 4, 4.5, তাহলে হয়ে গেল 4.5%। কোন অপশানটা ম্যাচ করছে আমাদের? অপশান সি। দেখো সিম্পল কোশ্চেন ছিল, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছিল, ভর বলে দিয়েছিল, বাহুর দৈর্ঘ্য মানে বাহুর তোমার শতকরা ত্রুটি বলেছিল, ভরের শতকরা ত্রুটি বলা ছিল, দিয়ে বলছে ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে। পরপর দেখবে অঙ্কটা ভালো করে বুঝবে। ওকে, নেক্সট কোশ্চেন JEE মেন 2018। আবার দেখো একই ধরনের কোশ্চেন প্রায় 2018-তে পড়েছে। ওকে, দ্য পার্সেন্টেজ এরর্স ইন কোয়ান্টিটিস P, Q, R and S are 0.5%, 1%, 3% and 1.5% respectively in the measurement of a physical quantity A equal to P cube Q square divided by under root R into S. The maximum percentage error in the value of A will be। দেখো সেম কোশ্চেন এরকম করলাম আমরা একটু আগে, 2-3টে করেছি, এটা নিয়ে মনে হয় 4 নম্বর চলছে। এটা আগে এক্সপ্রেশনটা লিখে নিই। A ইকুয়াল টু কি বলেছে? পি কিউব কিউ স্কোয়ার, তাহলে পি কিউব কিউ স্কোয়ার ডিভাইড বাই আন্ডার রুট আর ইন্টু এস। এবার পি কিউ আর এস এর শতকরা ত্রুটি বলে দিয়েছে, তা তুমি লিখে নাও। পার্সেন্টেজ এরর ইন পি, পার্সেন্টেজ এরর ইন কিউ, পার্সেন্টেজ এরর ইন আর, আর পার্সেন্টেজ এরর ইন এস। কত কত বলেছে? 0.5, 1, 3, 1.5, 0.5, 1, 3, 1.5। আমি একবার চেক করে নেবো।
হ্যাঁ, ওকে। তো বলো পার্সেন্টেজ এরর অফ এ কত হয়ে যাবে এখানে আমাদের? পার্সেন্টেজ এরর ইন এ তাহলে ফাইনালি কত লিখবো? এখানে পি কিউ আর এর সব গুণ ভাগের আকারে আছে, তাহলে পরপর সবার পার্সেন্টেজ এরর যোগ করবো আর ঘাতগুলোকে লাস্টে অ্যাডজাস্ট করবো, ঠিক? ওকে। পার্সেন্টেজ এরর ইন পি প্লাস percentage error in Q plus percentage error in R plus percentage error in S। এবার বলো P এর ঘাত হচ্ছে 3, তাহলে এখানে 3 ইন্টু হয়ে যাবে percentage error in P। Q এর ঘাত হচ্ছে 2, তাহলে 2 ইন্টু হয়ে যাবে percentage error in Q। R এর ঘাত হচ্ছে হাফ, দেখো রুট আর মানে কি 1/2, তাহলে 1/2 গুণ হয়ে যাবে এখানে। আর S এর উপরে ঘাত 1 ছিল, তাহলে এখানে আর 1 গুণ করলাম না। কত হয়ে যাবে তাহলে ফাইনালি? 3 ইন্টু 0.5 প্লাস 2 ইন্টু 1, মানগুলো পুট করছি দেখবে ওখান থেকে, প্লাস হাফ ইন্টু 3 প্লাস 1.5। সিম্পল ক্যালকুলেশন, কুইক করবে এগুলোকে। এটা কত হচ্ছে? 0.5 ইন্টু 3, 1.5 প্লাস 2 প্লাস 1.5 প্লাস লাস্টে 1.5। এগুলো হাতেই ক্যালকুলেশন হয়ে যাবে, তোমার ক্যালকুলেটার দরকারই নেই। তো 1.5, 3, 4, 5, 6, 6.5%, দেখো 6.5% অ্যান্সার। তো কোন অপশানটা ম্যাচ করছে এখান থেকে আমাদের? যদি চেক করি আমি একটু, অপশান ডি। অপশান ডি ইজ কারেক্ট। পজ করে নোট করবে। ওকে। নেক্সট কোশ্চেন পড়ছি, JEE মেন 2018। The relative error in the determination of the surface area of a sphere is alpha. Then the relative error in the determination of its volume is। ওকে, দেখো চারটে অপশান দিয়ে দিচ্ছি। বলছে একটি গোলকের, স্ফিয়ার মানে গোলক, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি হচ্ছে আলফা। ভালো করে বুঝবে কথাটা। একটি গোলকের পৃষ্ঠতলের যখন তুমি ক্ষেত্রফল বের করছো, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি হচ্ছে আলফা। তো আগে চলো লেখা যাক গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো তো? সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু গোলকের ক্ষেত্রে কত হয়? 4πr² হয় কি হয় না? আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আমাকে বলেছে অ্যাজ পার কোশ্চেন ডেল্টা S/S ওইটা হচ্ছে আলফা, ঠিক? এবার দেখো আমি যদি বলি যে এখানে আপেক্ষিক ত্রুটি কত হবে এই সমীকরণের, তাহলে বাম দিকের আপেক্ষিক ত্রুটি বের করলে ডান দিকের আপেক্ষিক ত্রুটিও হবে তোমার এই গুণ আকারে থাকলে কি হয়? পরপর যোগ হয়ে যায়। তো গুণ বা ভাগের আকারে থাকলে আপেক্ষিক ত্রুটি কীভাবে লিখতে হয় তুমি অলরেডি জানো। ওকে, তো এই ক্ষেত্রে আমি কি লিখবো? ডেল্টা S/S ইকুয়াল টু, দেখো 4 একটা ধ্রুবক রাশি, শুধু R² পড়ে রয়েছে, তাহলে আর এর জন্য আপেক্ষিক ত্রুটি লিখে দেবো ডেল্টা R/R। আর এর ঘাত যেহেতু 2, তাহলে দুবার আপেক্ষিক ত্রুটিকে যোগ করব, তার জায়গায় 2 ইন্টু লিখে দেবো। ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ ধরে অঙ্ক করছো, গুণ আকারে যদি কোনো ভৌত রাশি প্রদত্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি বের করা যায়, আগের দিন বারবার বলেছি আমি। ওকে, তো অ্যাজ পার কোশ্চেন দেখো এটা হচ্ছে আলফা, তাহলে আলফা ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা R/R লিখতে পারি। একটু ভালো করে দেখো তো, আমাদের ডেল্টা R/R বেরিয়ে গেল, অর্থাৎ গোলকের ব্যাসার্ধের পরিমাপে আপেক্ষিক ত্রুটি বেরিয়ে গেল কত? α/2। দেখো না, এই 2 দিয়ে ভাগ হয়ে যাবে, ডেল্টা R/R এর মান α/2। এবার ওরা কোশ্চেনে বলেছে যে আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত হবে গোলকের। তো বলো গোলকের আয়তন কি হয়? গোলকের আয়তনের সূত্র বলো। V 4/3πr³। আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে আয়তনের, তাহলে এদিকে যদি ডেল্টা V/V লিখি তাহলে ডান দিকে কি হবে? 4/3π একটা ধ্রুবক রাশি, শুধুমাত্র আর এর জন্য তুমি লিখবে ডেল্টা R/R, আর তো কোনো ভৌত রাশি নেই। আর কোনো যদি থাকতো তাহলে পর্ব যোগ হতো। এবার আর এর ঘাত হচ্ছে 3, তাহলে তুমি এটাকে 3 বার লিখতে। ওকে, 3 বারের জায়গায় লিখবো আমি 3 ইন্টু ডেল্টা R/R। তো ফাইনাল আনসার কত হয়ে গেল? ডেল্টা R/R এর মান তুমি আগেই বের করেছো α/2, বের করো নি? তো ফাইনাল আনসার হয়ে গেল দেখো 3/2 আলফা।
কোন অপশানটা ম্যাচ করছে? 3/2 আলফা, সি, অপশান সি ইজ কারেক্ট। খুব ভালো করে অঙ্কটা বুঝবে, এটা এমন কোনো কঠিন ছিল না। প্রথম পার্ট থেকে আমি ব্যাসার্ধের আপেক্ষিক ত্রুটি বের করে দ্বিতীয় পার্টে ইউজ করেছি, এইটুকুই ছিল খালি অঙ্কটা। পজ করে নোট করবে। তো আজকে লাস্ট কোশ্চেন, JEE মেন 2017, JEE মেন 2017 পড়ছি। A physical quantity P is described by the relation P equal to a to the power half b square c cube d to the power minus 4. If the relative errors in the measurement of A, B, C, D respectively are 2%, 1%, 3% and 5%, then the relative error in P will be, ওকে দেখো চারটে অপশন তোমাকে দিয়ে দিয়েছে পার্সেন্টেজে। তো আমাকে পি এর পার্সেন্টেজ এররই বের করতে হবে, ওরা বলছে রিলেটিভ এরর আর অপশান দিচ্ছে পার্সেন্টেজে। তো ঠিক আছে, তোমাকে অত ভাবার দরকার নেই, তুই অপশান দেখে আগে বুঝে নাও যে আমাকে কী বের করতে হবে। তো অপশান দেখে বুঝতে পারছি পি এর আমাকে শতকরা ত্রুটি বের করতে হবে। আগে চলো পি এর এক্সপ্রেশন লেখা যাক। পি সমান কী লেখা আছে? a to the power half, আচ্ছা ABCD ছোট হাতে লিখেছে, আমিও লিখব a to the power half b square c cube d to the power minus 4, c cube d to the power minus 4। তো আগের দিনে দেখবে আমি এরকম একটা ঘাতযুক্ত রাশি নিয়েছিলাম যেখানে মাইনাস ব্যাপারটা লিখেছিলাম, ঠিক আছে। এখানে আমি কি দিয়েছি আর কোশ্চেনে বলেছে পার্সেন্টেজ এরর ইন এ বলে দিয়েছে, পার্সেন্টেজ এরর ইন বি এটাও বলে দিয়েছে, পার্সেন্টেজ এরর ইন সি এটাও দিয়েছে, আর পার্সেন্টেজ এরর অফ ডি এটাও বলা আছে। কত কত বলা আছে একটু লিখে নিই পরপর। 2, 1, 3, 5, 2%, 1%, 3%, 5%, এগুলো লিখতে ভুল করবে না একদম, একটু ওলট পালট হয়ে গেলে অঙ্ক আর উত্তর মিলবে না। ওকে, তো আমি যদি বলি যে পার্সেন্টেজ এরর অফ পি কত হবে তাহলে, তো বলো পার্সেন্টেজ এরর অফ পি তো এইভাবে বের করতে হয়। কীভাবে বের করবো? এতক্ষণ ধরে তো করলে। তো পার্সেন্টেজ এরর অফ পি দেখতে পাচ্ছি এ বি সি ডি সব গুণ আকারে আছে, তাহলে কি গুণ আকারে থাকলে পরপর পার্সেন্টেজগুলো যোগ হয়ে যায়? বলবে হ্যাঁ স্যার। পার্সেন্টেজ এরর অফ এ প্লাস পার্সেন্টেজ এরর ইন বি প্লাস পার্সেন্টেজ এরর ইন সি প্লাস পার্সেন্টেজ এরর ইন ডি হবে। ঘাত, এবার ঘাতগুলোকে ইনকর্পোরেট করতে হবে। এখানে দেখো এর উপরে ঘাত হচ্ছে হাফ, তাহলে একে 2 গুণ করবো। বি এর উপরে ঘাত হচ্ছে 2, তাহলে এখানে 2 গুণ করবো। পার্সেন্টেজ অফ সি এর সাথে ঘাত 3, তাহলে 3 গুণ করবো, এখানে 3 দেখো, সি এর উপরে ঘাত 3। লাস্টেটা দেখো ভালো করে, ডি এর উপরে ঘাত -4, কিন্তু -4 গুণ করবো না, 4 গুণ করবো। ত্রুটি সবসময় যোগ হয়। ওকে চলো, তাহলে কত হয়ে যাচ্ছে এটা? হাফ ইন্টু পার্সেন্টেজ এরর অফ এ কত? 2। চলো মানগুলো পুট করছি বড় বড়। পার্সেন্টেজ অফ বি কত? 1 প্লাস 3 ইন্টু পার্সেন্টেজ অফ সি কত? 3 প্লাস 4 ইন্টু 5। তো ফাইনালি আমি পার্সেন্টেজ চিহ্নটাকে বাইরে দিয়ে দিলাম। 2 দিয়ে কেটে গেল, 1 প্লাস 2 প্লাস 9 প্লাস 4 5 20। কত হয়ে গেল ফাইনাল? 20 9 29 30 32 32%। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান সি। দেখো একেবারে সিম্পল কোশ্চেন এগুলো, এর আরও হাই লেভেলের কোশ্চেন হয়, ঠিক? ত্রুটির আরও ভালো ভালো কোশ্চেন আছে যেগুলো আমরা এই মুহূর্তে ডিসকাস করতে পারবো না, কারণ তার জন্য তোমাকে আগে ডিফারেন্সিয়েশন বুঝতে হবে। যতক্ষণ না তুমি ডিফারেন্সিয়েশন বুঝবে, এর পরের ইউনিটেই আছে আমাদের একমাত্রিক গতিতে, তারপরেই তুমি সেই ত্রুটির অঙ্কগুলো বুঝতে পারবে। তো আশা করছি যতগুলো অঙ্ক আমি ডিসকাস করেছি তুমি বুঝতে পেরেছো। ভালো করে এটা পজ করে নোট করবে আর প্রত্যেকটা অঙ্ককে বোঝার চেষ্টা করবে রিপিট করে। আজকে এতটা থাকলো, ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।